আপনাকে সেরোগেসির মাধ্যমে আমাদের অফিসের ফারহান আদ্রেফ স্যারের বাচ্চার মা হতে হবে। 9 মাস পর ওনার বাচ্চা উনি নিয়ে যাবে। বিনিময়ে 20 লাখ টাকা দেওয়া হবে আপনাকে, বলল ম্যানেজার। মন হতভম্ব। অফিসে এসে এমন কিছু শুনতে হবে তাও ভাবতেই পারছে না। কি বলছে এটা ম্যানেজার সাহেব? আর স্যার উনিও বা কেমন? এতদিন এই অফিসে কাজ করে তো এমন মনে হয়নি বসকে। উনি যথেষ্ট ভালো একটা মানুষ, যথেষ্ট সুদর্শনও বটে। আর ওনার বাচ্চার প্রয়োজন হলে বিয়েও তো করতে পারে। শুধু শুধু আমাকে কেন টানছে এর ভেতর? হ্যাঁ, আমি এতিম, টাকার প্রয়োজন, তাই বলে এভাবে টাকার লোভী তো না। এমন প্রস্তাব দেওয়ার মানেটা কি? মন দাঁড়িয়ে থাকায় ব্যালেন্সটা ঠিক রাখতে পারল না। পড়ে যেতে নিলে ম্যানেজার ধরে ফেলে। আমি ঠিক থাকতে পারছি না এটা শুনি। ম্যানেজারকে আমি বাবার মতো দেখতাম, আর উনিও আমাকে মেয়ের মতোই ভালোবাসতেন। আর আজ এই বিশ্বাসটা উনি ভেঙে দিয়েছেন। এতদিন যে সম্মানের সাথে বসকে দেখতাম, সেই বসের প্রতি একরাশ ঘৃণা এসে জমল, সাথে ম্যানেজারের প্রতিও। আমি নিজেকে যথাসম্ভব শান্ত রেখে ম্যানেজারকে বললাম, এসবের মানে কি? আমি তোমাকে আমার মেয়ের মতোই ভালোবাসি মা, আর তোমাদের বসকেও নিজের ছেলের মতো ভালোবাসি। ওকে ছোট থেকেই দেখে আসছি, অনেক রাগী আর বদমেজাজি। যেটা করবে বলবে ওটা যেমন করে হোক করেই ছাড়বে। আর যথেষ্ট ভদ্র, নিঃসন্দেহে ও অনেক বুদ্ধিমানও। অফিসের অনেক শত্রুকে কিভাবে এক হাতে হ্যান্ডেল করত, সবাইকে শ্রদ্ধাও করে অনেক। কিন্তু ওর হঠাৎ এই সিদ্ধান্তকে আমি মানতে পারছি না। এটা অন্যায়। ও আমার কোনো কথাই ফেলে না, কিন্তু এই কথাটার কোনো প্রত্যুত্তর আমি করতে পারছি না। সেই সাধ্য যে আমার নেই মা। তোমার ডিটেলস সব অফিসে আছে। তোমার টাকার দরকার আর ওর বাচ্চার দরকার। আমি বলবো কি রাজি হয়ে যাওয়াই ভালো। এবার বাকিটা তোমার ইচ্ছে মা, বলল ম্যানেজার আঙ্কেল। আমার কান ঝাঝা করে উঠল। আমি সাথে সাথেই বেরিয়ে আসলাম ওই অফিস থেকে। করব না আর চাকরি। কালই রেজিগনেশন লেটার দিয়ে চলে আসবো ওই অফিস থেকে। রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি এসব। কিন্তু এই চাকরিটা যে আমার একমাত্র সম্বল ছিল। এত কম পরে কেউ চাকরি দেয় না। এই একটা মাত্রই এত বড় অফিসে চাকরি পেলাম। কি ভেবে দিয়েছে এটাও জানি না। ওই অফিসে সব উচ্চশিক্ষিত লোক, তা ওনাদের কথার ধরনে বোঝা যায়। আমাকে দিয়েছিল প্রিন্টারের কাজ, কারণ এই একটা কাজই তুলনামূলক সহজ ছিল আর তেমন পড়া নিয়েও না। তবুও সন্তুষ্ট ছিলাম এই চাকরি নিয়ে। কিন্তু এখন কিভাবে চলবো আমি? ফারহান আদ্রেফ আমার অফিসের স্যার। দেখতে শুনতে ভীষণ ভালো, সুদর্শনও বটে। সবার সাথে ভালো আচরণ করেন। বয়স 26-27 হবে। ওনার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বাবার অফিসেই বসেছিলেন পড়ালেখার পাশাপাশি। সেই থেকে এত বড় বিজনেসটা উনি সামলেছিলেন। আস্তে আস্তে এই 4 বছরের অনেক বড় করে ফেলেছেন এই বিজনেসটা। অনেক বুদ্ধিমানও বটে। এই 4 বছরে ওনাকে যারাই দেখে আসছেন ওনারাই বলে খারাপ কোনো কিছুর রেকর্ড নেই ওনার চরিত্রে। কিন্তু আজকে এটা কি হলো? উনি বিয়ে করবে বললেই অনেক মেয়ে হাজির হবে, তা অফিসের মেয়েদের দিকে তাকিয়ে বুঝেছিলাম। তবে শুনেছি উনি মেয়ে জাতিকে বিশ্বাস করেন না কোনো এক কারণে, ছোট থেকেই। এমনকি ঘৃণাও করে অনেক। কিন্তু তাই বলে আমার জীবন কেন জড়াতে চাচ্ছেন উনি? আমি মন, আমার বাবা মাকে এটাও জানি না। আমি বড় হয়েছি অনাথ আশ্রমে। ওখান থেকে ইন্টার পর্যন্ত পড়তে পেরেছি। স্বাভাবিকভাবে ওখানে নিয়ম অনুসারে 18 বছর পার হওয়ার পর আমারও বের হয়ে যেতে হলো। 4 মাস আগে আমার 18 বছর পূরণ হয়েছিল। ওখান থেকে বেরিয়েই কই যাব ভাবতে ভাবতে মেয়েদের একটা ম্যাচে উঠেছিলাম। ম্যাচে ওঠার আগে কিছু অগ্রিম টাকা দিতে হয়, কিন্তু আমার ওই অল্প টাকাটাও ছিল না। অনেক কষ্ট করে ম্যাচে থাকার সুযোগ পেয়েছিলাম। বলেছিলাম আমাকে 1 মাস সময় দেওয়ার জন্য। তারপর লেগে গেলাম টিউশন অথবা যে কোনো ধরনের চাকরির খোঁজে। কিন্তু এই শহরে টিচারের অভাব নেই, তাই এত অল্প পড়াতে টিউশন পাচ্ছিলাম না। অনেক খোঁজার পর ম্যাচের আমার পাশের ব্যাটের মিম এই চাকরিটা খোঁজ করে দিয়েছিল। এদিকে ম্যাচের অনেক টাকা বাকি রয়ে গেছিল। শেষবারের মতো উনি আমাকে 1 মাসের টাইম দিয়েছিল। আবার এদিকে অ্যাডমিশন টেস্ট আর অনার্সে ভর্তি তারিখে শেষ তারিখ চলে আসছে। আর এদিকে আমি টাকা জোগাড় করতে পারলাম না এখনও। কি করব ভেবে পাচ্ছি না। কিন্তু এখন এই চাকরিটাও যদি ছেড়ে দেই তাহলে কই যাব আমি?
এসব ভাবতে ভাবতেই একসময় চোখগুলো ঝাপসা হয়ে আসলো। পেট গুলিয়ে আসছে। সকালে তেমন কিছুই পড়েনি পেটে, খুশিতে, কারণ আজকে চাকরির 1 মাস পূর্ণ হয়েছে আর বেতন দেওয়ার দিন ছিল। এই বেতন দিয়ে অনেক কিছু করব ভেবে রেখেছিলাম, আর কি করব এটার হিসাবও করে রেখেছিলাম। কিন্তু অফিসে গিয়েই এমন একটা কথা শুনতে হবে, কোনোদিন ভাবতে পারিনি। একসময় মাথাটাই ঘুরিয়ে উঠল। ধীরে ধীরে সব ঝাপসা হয়ে আসছে। বুঝতে পারছিলাম সেন্সলেস হয়ে পড়ছিলাম। একসময় রাস্তার পাশেই লুটিয়ে পড়লাম। অন্যদিকে ফারহান আদ্রাব গাড়ি নিয়ে বের হয়ে গিয়েছেন অফিস থেকে। মুন বের হওয়ার সাথে সাথেই ও উপরের তলার কাছে জানালা দিয়েই দেখেছিল মুনের তাড়াহুড়ো করে বের হওয়াটা। মুনকে ফলো করার জন্য ড্রাইভিং আস্তে করছে ও। ফুটপাত দিয়ে হাঁটা মুনকে অন্যমনস্ক লাগছে, হয়তো কিছুক্ষণ আগের বিষয়টা নিয়েই ভাবছে ও। কিন্তু ও জানে শেষ পর্যন্ত মন রাজি হবে এই শর্ত দিয়ে, না হলেও অন্য আরেকটা শর্ত দিয়েই, কারণ ওর এখন টাকার ভীষণ দরকার। ড্রাইভিং করার ফাঁকে ভাবছে মেয়ে জাতিকে ও বিশ্বাস করতে পারবে না কোনো দিন, না হলে মনকে ওর নিজের জীবনের সাথে একেবারে আবদ্ধ করে ফেলত। ওর যে ছোটকাল থেকেই একটা ঘটনার জন্য মেয়ে জাতির উপরে সব বিশ্বাস ঠুনকো হয়ে গিয়েছে। এইভাবে ওর যে মন মানে না, কিন্তু মন না মানলেও করতে যে হবেই। যে সম্পর্কে শুরুতেই কোনো বিশ্বাস থাকে না, সেই সম্পর্ক কিভাবে পূর্ণতা পাবে? এই বাচ্চাটার ভেতরে ও মনের অস্তিত্ব দেখবে। এইসব ভাবতে ভাবতে একসময় খেয়াল করলো মন ফুটপাতে লুটিয়ে পড়েছে। দ্রুত বেগে গাড়িটা চালিয়ে মনের পাশে যেতেই দেখলো মন সেন্সলেস হয়ে পড়েছে। ততক্ষণে মানুষ ঘিরে ধরেছে ওকে, কয়েকজন পানি ছিটাও দিচ্ছে, কিন্তু মনের কোনো সাড়া নেই। ফারহান দ্রুত বেগে ওখানে গিয়ে মানুষকে সরিয়ে দিয়ে মনকে কোলে নিয়ে গেলে কয়েকজন আটকে দেয়। ওরা বলে, আপনি ক্যাডা? এভাবে হুটহাট একটা মেয়ে মানুষকে কোলেই বা কেন নিতেছেন? আদ্রাব জানে এদের সাথে কথায় লাগলেই আর ছুটতে পারবে না। মুখ ফসকে ওর জবাব বের হলো, অতি কাছের একজন। এটা বলে ও মনকে কোলে করে নিয়ে গাড়িতে উঠিয়ে নিল। ওই লোকগুলো আর কিছু বলল না। আদ্রাব গাড়িতে উঠে ও ড্রাইভিং সিটের পাশে মনকে বসিয়ে এক হাতে জড়িয়ে ধরে রেখেছে, আর অন্য হাতে মোবাইল নিয়ে প্রথমে ওর কাছের বন্ধু শুভ্রকে কল দিল। শুভ্র কল ধরতেই আদ্রাব বলল, কই তুই? হাসপাতালে আছিস? ওই দিক থেকে শুভ্র হ্যাঁ বলতেই আদ্রাব কল কেটে দিল। তার এখন অন্য কোনো দিকে খেয়াল নেই, তার একমাত্র খেয়াল মনের দিকেই। মোবাইল রেখে মনের মাথা নিজের এক হাতে জড়িয়ে ধরে অন্য হাতে ড্রাইভিং করতে লাগলো। তার এখন দ্রুতই পৌঁছাতে হবে। হাসপাতালে পৌঁছার পর গাড়ি থেকে নেমে মনকে কোলে নিয়েই ওর বন্ধু শুভ্র এর কেবিনের সামনে গিয়েই কল দিল। সব মানুষ তাকিয়ে আছে, কিন্তু আদ্রাপের সেদিকে খেয়াল নেই। শুভ্র কেবিন থেকে বের হয়েই বন্ধুর কোলে মেয়ে দেখে অবাকের চরম পর্যায়ে চলে গেল। এটা কিভাবে সম্ভব? আদ্রাবের কোলে মেয়ে? যে ছেলে মেয়ে জাতিকে সহ্যও করতে পারে না, সে ছেলের কোলে মেয়ে? শুভ্র আদ্রাবের কাছে এসেই বলার জন্য মুখ খুলল, আরে দোস্ত, এটা কি? দেখ। কথা সম্পূর্ণ হওয়ার আগেই আদ্রাবের গম্ভীর মুখশ্রী দেখে চুপ হয়ে গেল। তার এতক্ষণ হুঁশই ছিল না রোগীকে দেখার বন্ধুর কথা ভাবতে গিয়ে। তার আগে মেয়েটাকে দেখি তার মুখ অটোমেটিকলি হা হয়ে গেল। এ মেয়ে এখানে কিভাবে? তার উপর আদ্রাবের কোলে। ওই দিন আদ্রাবের সাথে গাড়িতে করে যাওয়ার সময় তো দেখেছিলাম জ্যামে পড়ে গাড়িতে বিরক্ত অবস্থায় রাস্তায় মাঝখান দিয়ে এক বৃদ্ধ মহিলাকে রাস্তা পার করে দিচ্ছিল। এরপর পরই জ্যাম ছুটে গিয়েছিল, কিন্তু আদ্রাফ ড্রাইভিং না করে রাস্তার দিকে তাকিয়ে অন্যমনস্ক হয়ে গিয়েছিল। আমি ধাক্কা দিতে ও সম্বিত ফিরে পেয়েছিল। তারপর আবার পেছন দিকে তাকিয়ে কিছু একটা দেখার চেষ্টা করেছিল। ওকে অগোছালো লেগেছিল সে কিছুক্ষণ সময়। এরপরে গাড়ি স্টার্ট দিয়েছিল। শুভ্র এত কিছু না ভেবে আগে মেয়েটাকে দেখতে লাগলো, কারণ আরেকটু হলে আদ্রাফ ওকে চিবিয়ে খাবে। আরে তেমন কিছুই না, অতিরিক্ত টেনশন আর স্ট্রেস নেওয়ার জন্য এমনটা হয়েছে, আর খাবারে অমনোযোগী জন্যই। ঠিকমতো খাবার খেলেই হবে, আর এখন আপাতত কিছু ওষুধ দিচ্ছি, এসব চলুক, বলল শুভ্র। আদ্রাব যেন হাঁপ ছেড়ে বাঁচল। এতক্ষণ তো ও নিজেই ভেতরে ভেতরে ঠিক থাকতে পারছিল না। আদ্রাব মনের পাশে বসে ওর এক হাত নিজের হাতের মুঠো নিল। কিছুক্ষণ তাকিয়ে থাকলো মনের দিকে। শুভ্রকে কিছু খাবার আনার ব্যবস্থা করতে বলল। শুভ্র তাই করল। তার হাসপাতালের কর্মচারীকে অর্ডার দিয়ে আসলো, আর ততক্ষণে আদ্রাপও উঠে এলো।
এই কিছু সময় শুভ্র আদ্রাবকে দেখেই বুঝে গিয়েছে। শুভ্র আদ্রাবের সাথে এসে দাঁড়ালো। ভালোবাসিস ওকে? জানি না, বলে দিলেই তো হয়। আমার জীবনে কোনো নারীকেই জড়াবো না। এই কথার প্রত্যুত্তরে কিছুই বলতে পারল না শুভ্র, কারণ ও জানে আদ্রাবকে এখন যেভাবে বোঝাক না কেন ও বুঝতে চাইবে না। আর কী বা বোঝাবে আদ্রাবকে? ও নিজেই তো জানে আদ্রাবের একটা কালো অতীত আছে, যে ট্রমাটা থেকে এখনও আদ্রাব বের হতে পারেনি। মন চোখ খুলে হতবাক, কারণ ওর সামনে স্বয়ং আদ্রাব দাঁড়িয়ে আছে। চারিদিকে তাকিয়ে বুঝতে পারলাম এটা একটা হাসপাতাল, কিন্তু আমি হাসপাতালে বা কী করে আসলাম? আর আমার সামনে বা ফারহান আদ্রাব স্যার কেন আসবে? মন এটা ওর ভ্রম মনে করে চোখ বন্ধ করে আবার খুলল। না, এটা তো ভ্রমের মতো মনে হচ্ছে না। না, হয়তো বা আমার চোখের ভুল হতে পারে। যেই ভাবা সেই কাজ। আমি বেড থেকে নেমেই সোজা ওয়াশরুমে ঢুকে গেলাম। এদিকে আদ্রাব হতভম্ব। এই মেয়ে কি পাগল নাকি? সেন্স ফিরে পাগলের মতো করছে। এখন আবার দৌড়ে ওয়াশরুমেই বা গেল কেন? আমি ওয়াশরুম থেকে বেরিয়েই আধো বালতি পানি মেরে দিলাম ফারহান আদ্রাব স্যারের গায়ে। হোয়াট ননসেন্স! আদ্রাব রেগে চোখ মুখ লাল করে চিৎকার দিল। আল্লাহ, তার মানে এটা ভ্রম নয়? কি করলাম এটা? নিজের মাথায় নিজের বাড়ি মারতে ইচ্ছে করছে এখন। আদ্রাব মনকে বিড়বিড় করতে দেখে আরেকটা জোরে ডাক দিল, আর এতেই মনের কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। স্যার, স্যার, আই এম এক্সট্রিমলি সরি। আমি আসলে বুঝতে পারিনি। আদ্রাব আর কিছু না বলে দাঁতে দাঁত চেপে নিজের রাগ সংযত করে পাশের খাবারের প্যাকেটটা মনের হাতে দিল। খাবার ঠিকমতো খাবে আর অতিরিক্ত টেনশন করবে না। এখন এই খাবারগুলি খেয়ে নাও চট জলদি। ওনার এই কেয়ারনেস দেখে হঠাৎ মাথায় আসলো আমি হাসপাতালে কি করছি। এতক্ষণ এসবের কারণে খেয়ালই ছিল না। আর এই ডাক্তারই বা কেন আসলো? আর সকালের ম্যানেজার আঙ্কেলের কথাগুলো কেমনে ভুলে গেলাম আমি? আল্লাহ! সকালের কথাগুলো ভাবতেই আমি বিস্ফোরণ চোখে আদ্রাবের দিকে তাকালাম আর পাশের ছোট টেবিল থেকে ফল কাটার ছুরিটা নিলাম। এই, আপনি আমাকে সেগ্রিগেশন করাতেই এনেছেন তাই না? এই জন্য এত কেয়ারনেস আমার প্রতি। আমি তো এতক্ষণ ভুলেই গেছিলাম সকালের কথাগুলো। খবরদার, এক পাও আমার দিকে এগোলে আপনি আমার অফিসের বস এটা ভুলে যাব। এই ছুরিটা দিয়ে জবাই করে মেরে ফেলবো একদম। ওইটা ফল কাটার ছুরি, ওইটা দিয়ে জবাই করতে পারবে না তুমি। ছুরি দিয়ে সর্বোচ্চ হাত কাটা যায়, জবাই না। এতদিনে এটাও শিখলে না? স্ট্রেঞ্জ। আমি বাচ্চা ভেবেছি তোমাকে, কিন্তু তুমি দেখছি আমার ভাবনার চাইতে বেশি বাচ্চা মন। ততক্ষণে শুভ্র কেবিনে ঢুকলো আবার। যেটাই কাটা হোক ওইটাই কেটে দিব। আর এই ডাক্তার এখানে কেন? আমি কিন্তু এখন চিৎকার করব, বলে দিলাম। আর নয়তো দুইজনকে একসাথে খুন করে ফেলব। এটা শুনে অব্র পেট ধরে জোরে জোরে হাসতে শুরু করলো। ওর হাসি দেখে মনের বোকা বোকা চাহানি। এভাবে হাসির কি বলল মন? সিরিয়াস জিনিসেও হাসি। আদ্রাব, দোস্ত, শেষ পর্যন্ত এই বাচ্চাটাকেই পেলি? শুভ্র হাসতে হাসতে আদ্রাবকে কথাগুলো বলতেই আদ্রাবের দিকে তাকাতে চুপ হয়ে গেল আদ্রাবের রাগী চেহারা দেখে। আর এদিকে মন তো তেলে বেগুনে জ্বলে উঠল বাচ্চা বলার কারণে। কিন্তু এখন চুপ থাকাটাই শ্রেয় মনে হচ্ছে। কোনো মতে এখান থেকে বের হতে পারলেই চলে। এখানেই থাকার ইচ্ছে আছে নাকি? চাইলেই ব্যবস্থা করতে পারি। বাসায় যাওয়ার ইচ্ছে নেই? গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর কানে আসতেই মনের খেয়াল হলো ও একা একা দাঁড়িয়ে বিড়বিড় করছিল। আদ্রাব শুভ্রকে বলে বেরিয়ে যেতেই মন এক নজর শুভ্রের দিকে রাগী চোখে তাকিয়ে বের হয়ে গেল। ডাক্তার হয়ে কোনো পাত্তা পাচ্ছি না। কে বলবে আমি ডাক্তার? ওরা বেরিয়ে যেতেই শুভ্র আপন মনে বিড়বিড় করে বলে উঠল। মন গেট দিয়ে বের হতেই দেখে আদ্রাব স্যার গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, বোধহয় মনেরই অপেক্ষায়। মন আদ্রাবকে না দেখার ভান করে রিকশা রাখতে লাগলো। আর তা দেখে আদ্রাব বলে উঠল, আমাকে কি তোমার ড্রাইভার মনে হয় যে আমি গাড়ির দরজা খুলে তোমায় ঢোকার সুযোগ করে দিব? আমার সাথে আপনার শুধুমাত্র এমনি স্বাভাবিক কর্মচারীর সম্পর্ক, এর বাইরে কিছুই নেই। আপনি কি সব কর্মচারীদের এভাবে গাড়িতে করে বাসায় পৌঁছিয়ে দেন? যদি দেন তাহলে উঠব, আর না হলে আলগা পিরিত দেখাতে আসবেন না। এই বলে মন রিকশা উঠে গেল। যাক বাবা, এখন কিছুটা হলেও নিজেকে হালকা লাগছে ওই কচ্ছরটাকে কিছু বলতে পেরে। আর এদিকে আদ্রাবের জোয়াল শক্ত হয়ে গেছে। আজ একদিনে এই মেয়েটার সাহস এতটাই বেড়ে গেছে। এতদিন তো এমন মনে হয়নি। যে মেয়ে চোখ তুলে তাকে কথা বলতো না, সেই মেয়ে এখন এই ফারহান আদ্রাবের সাথে তর্কে জড়ায়।
মন রুমে ঢোকার সাথে সাথে পাশের বেড থেকে মিম বলে উঠল, কই ছিলে এতক্ষণ? এতবার কল দিয়েছিলাম ধরিসনি। জানিসই তো এই সময় কাজে থাকি। জানার পরেও হঠাৎ এতবার কল কেন দিলি? হোস্টেলের দায়িত্বরত কুটনি মহিলাটা আসছিল তোকে খোঁজার জন্য। বলেছে এবার আর সুযোগ দিবে না। আমাকে দিয়ে তোর মোবাইলে কল দিয়েছিল। তুই কল না ধরার কারণে রাগী মুডে বের হয়ে গিয়েছিল। তুই আসলে দেখা করতে বলেছিল। কি করবি মন? আমারও তো এবার বাবা এখনও গ্রাম থেকে খরচ পাঠানি আর টিউশনের বেতন এখনও দেইনি। না হলে আমি কিছু একটা করে ফেলতাম। তুই আর কত করবি আমার জন্য? যা করছিস তা অনেক করছিস। দেখি কি করা যায়। আরে মন, আজ না তোর অফিসের মাস বেতন দেওয়ার কথা ছিল। দেখ ইয়ার, আমি তো ভুলেই গিয়েছিলাম। দিয়েছে টাকা। তাইলে তো তুই টেনশন ফ্রি হয়ে গিয়েছিস। আমি শুধু শুধু চিন্তা করছি। আমি আর চাকরিটা করছি না। কিন্তু কেন? আমি সকাল থেকে সব মিমকে খুলে বললাম। বলার পরে মিমকে বিস্ময়সূচক অবস্থায় রেখে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে আসলাম। এখন একটা লম্বা শাওয়ার নিতে হবে। আস্তে আস্তে এখন সব চিন্তা এসে মাথায় ভর করছে। এতক্ষণ সবার সামনে শক্ত চঞ্চল মনের অভিনয় করলেও এখন সব কান্নারা যেন গলায় এসে আটকে গেল। আর পারছি না আমি। হাঁটুর উপর মাথাটা ছেড়ে দিয়ে দ আকারে বসে পড়ল মন। সবার মতো স্বাভাবিক লাইক আমার কেন হলো না? আমার পড়ালেখার কি হবে? আরেকটা কাজই বা কীভাবে জোগাড় করব? কি করব আমি? কোথায় যাব? পরদিন যথাক্রমে মন রেজিগনেশন লেটার নিয়ে অফিসে হাজির। এর মধ্যে ও যা ভাবার ভেবে নিয়েছে। ওর টাকার প্রয়োজন ছিল, তবে এভাবে নয়। অফিসে ঢুকেই জানতে পারলাম আজকে ফারহান আদ্রেফ স্যার কয়েকদিন আসবে না। অফিসের কিছু কাজে বাইরে গিয়েছেন আজ সকালে। আর আমারও ভালো এতে। এর ভেতরে যা করার করতে হবে আমার। আমি ম্যানেজার আঙ্কেলের হাতে লেটারটা দিলাম। আঙ্কেল অবিশ্বাস্য চাহনিতে তাকিয়ে থাকলো। বোধহয় মনকে এখনও বুঝতে পারেনি। ভালো থাকবেন আঙ্কেল। এতদিন মেয়ের মতো করে অনেক ভালোবাসা দিয়েছেন, এটার ঋণ কখনো শোধ করতে পারবো না। কিন্তু মা, এভাবে হুট করে এমন সিদ্ধান্ত? তোমার তো চাকরিটার ভীষণ প্রয়োজন। দরকার হলে খেটেই খাবো, মানুষের বাসায় কাজ করে খাবো, তবুও নিজের সম্মান নিয়ে কথা বলতে দেব না কাউকে। জানেন আঙ্কেল, আমি ছোটকাল থেকেই অনাথ। কোনোদিন বাবা মা কী জিনিস এর মর্ম বুঝিনি। তাই তো কেউ একটু মা বলে কথা বললেই বাবার অনুভূতি আসতো আমার। আপনাকেও আমি বাবার মতোই ভাবি। সব সময় মনে রাখবো আপনাকে। আর একটা অনুরোধ আঙ্কেল, স্যার এই কয়দিন অফিসের খবর নিলে আমি চলে যাওয়ার কথাটা বলিয়েন না। উনি যেদিন অফিসে আসবে ওই দিনই বলিয়েন। আসি আঙ্কেল, ভালো থাকবেন। ম্যানেজার ছলছল চোখে মনের যাওয়া দেখে থাকলো। কিছুই বলতে পারল না। আজকালকার ছেলেমেয়েরা তো বাবার ওপরে পুরোপুরি নির্ভরশীল। প্রতিদিন তাদের টাকা চাই। বন্ধুদের সাথে আজ এখানে যাবে, কাল ওখানে যাবে, বাবার টাকা দিয়ে সব ফুর্তি করবে। এত ছেলে মেয়েদের ভিড়ে মনের মতো এমন মেয়ে পাওয়া আজকাল ভাগ্যের ব্যাপার। আমি রুমে এসেই মিমের পাশে বসলাম। মিম ওর ব্যাগ গোছানোর পাশাপাশি আমারটাও গুছিয়ে রেখেছে। সত্যি এই মেয়েটা না থাকলে আমার যে কী হতো। আমি ভাগ্যবতী এমন একটা মেয়েকে পেয়ে। কাল রাতেই মিম পুরোপুরি ভেবে আমাকে বলেছিল ওর সাথে চট্টগ্রাম চলে যেতে, কারণ এখানে থাকলে যে কোনোভাবে আমি আদ্রাফের মুখোমুখি পড়বই। তবুও মনের ভেতর কিছু খচখচানি রয়ে গেছিল। মিম আমাকে অন্যমনস্ক দেখেই বলে উঠেছিল, মন পাখি শোন, আমার টিউশনে আমি তোর কথাগুলো শুনে দুপুরে ছাত্রীর মায়ের কাছে কল করেছিলাম। বলেছি আমি আমার বাসায় চলে যাচ্ছি একেবারের জন্য। তখনই উনি আমাকে বিকালে যেতে বলেছিল ওনার বাসায়। তুই ঘুমছিলি তাই আর ডাকেনি। আগের মাসের টাকাগুলো উনি যে কোনো কারণে দিতে পারেনি, আর এই মাসের টাকা সহ এখন মোট 2 মাসের টাকা দিয়ে দিয়েছেন। আর জানিসই তো টিউশনগুলো আমি শখের বশেই করতাম। আমার খরচ তো আমার বাবাই পাঠিয়ে দেয়। কালকে যাওয়ার সময় আমি তোর হোস্টেল ভাড়া দিয়ে দিব। আর বাবা মাকে কল করে বলেছি আমি তোর কথা। ওনারা সব শুনে বলেছে তোকে সহ আমার সাথে নিয়ে যাওয়ার জন্য। এই ঢাকা শহরে নাকি তোকে কে দেখবে, একা একটা মেয়ে। এবার সব ক্লিয়ার মন পাখি তোর? আর কোনো প্রশ্ন আছে তোর? এবার হাস একটু। মুখটাকে এমন হুতুম পেঁচার মতো কেন করে রাখছিস? তুই জানিস তোকে হাসলে কি স্নিগ্ধময়ী মায়াবতী লাগে?
হঠাৎ মিমের ধাক্কায় নিজের সম্বিত ফিরে পেলাম। কী রে মন, কই হারিয়ে গেছিলি? এতক্ষণ ধরে ডাকছি তোকে, তোর কোনো খবরই নেই। কী এত ভাবিস? ভাবছি তুই না থাকলে আমার যে কী হতো, হয়তো বা আমার কোনো অস্তিত্বই থাকতো না। এই মন, এতদিনে শেষ হয়ে যেত। তোর মতো বোনের মতো বান্ধবী পেয়ে আমি ভাগ্যবতী রে। আরে দূর পাগলি, তুই জানিস তোর চেয়ে আমি বেশি ভাগ্যবতী তোকে পেয়ে। জানিস আমার লাইফে তুই আসার আগে বাবা আমার জন্য পুরো মাসের টাকা একসাথে পাঠাই দিত, কিন্তু আমি সেগুলো বন্ধুদের সাথে এখানে ওখানে গিয়েছিলাম, 5 দিনে শেষ করে ফেলতাম। তারপর আবার টাকার কথা বলতাম আর বাবাও একটা মাত্র মেয়ে হিসেবে যখন তখন টাকা দিয়ে দিত। এ নিয়ে মায়ের রাগের শেষ ছিল না, কারণ মেয়ে যখন যেটা খুঁজে তখন দিলে নাকি বেশি অভ্যাস খারাপ হয়ে যাবে। বাবাও আমাকে অনেক বোঝাতো, কিন্তু কথাগুলো আমি কানে তুলতাম না। তুই আমার পাশে আসার পর আমি আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছিলাম, কারণ তোকে দেখতাম সব সময় কোনো কাজ থেকে টাকা পেলেই ওগুলো কোন কোন কাজে লাগাবি তা আগে থেকেই হিসাব করে রাখতি। বাড়তি টাকা কোথাও খরচই করতি না। তখন বুঝলাম জীবন এক একজনের জন্য এক এক রকম। আমরা একই বয়সের হয়েও দুজন দুই মেরুর। তুই কত পরিশ্রম করিস আর আমি বাপের টাকা ওড়াই বন্ধুদের সাথে। এরপর আমিও তোর দেখাদেখি টিউশন নিলাম। বাবা থেকে বাড়তি টাকা আর নিতাম না। বন্ধুদের সাথে এদিক ওদিক ঘোরাফেরা ছেড়ে দিয়েছি, গেলেও হিসাব করে। বাবা মাও আমার চেঞ্জের কারণ ধরতে পারেনি। কাল রাতেই বললাম তোর কথা। এদিকে দিয়ে কিন্তু আমি তোর চাইতে ভাগ্যবতী মন। আমি একটা মুচকি হাসলাম। সত্যি জীবন এক একজনের জন্য এক এক রকম। এক একজন এক একভাবে জীবনটাকে উপভোগ করে। মন শোন, আমরা কিন্তু একই ভার্সিটিতে ট্রাই করব অনার্সে, বুঝছিস? তুই টেনশন করিস না, আমি বাবাকে বলে রেখেছি, এখন শুধু যাওয়ার পালা। আমি মিমের দিকে আবারও তাকিয়ে মুচকি হাসি দিলাম। এই মেয়েটা আমাকে নিয়ে এত ভাবে কেন? আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আমি মিমকে পেয়ে। আচ্ছা মিম, আমাদের টিকিটের কী খবর? কয়টার? আরে এসবের জন্য আমি আছি, তোর এক্সট্রা টেনশনের দরকার নেই। আর টিকিট নিয়ে ফেলেছি রাত 11টার। হোস্টেলের সব ভাড়া পরিশোধ করে সবাইকে বিদায় দিয়ে ব্যাগ নিয়ে আমি আর মিম বেরিয়ে গেলাম হোস্টেল থেকে 9:30 রিক্সা করে স্টেশনে যেতে আধা ঘন্টার মতো লাগবে, আর হাতে 1 ঘন্টা থাকবে। মিমের মতে আগে ভাগে গিয়ে বসে থাকাই ভালো। যেতে যেতেই দেখে নিচ্ছি প্রিয় শহরটাকে, যে শহরে ছোটকাল থেকে সব স্মৃতি। এই শহরটাকে ছেড়ে থাকতে পারবো তো? ফারহান আদ্রাফ, আপনাকে আমি মনে প্রাণে ঘৃণা করি। আপনার জন্য আজ আমি প্রিয় শহরটা ছেড়ে যাচ্ছি। ভালোই তো ছিলাম এতদিন। কিছুক্ষণ হলো বাসে বসলাম। প্রায় যাত্রীরা নিজের আসন বাছাই করে বসে পড়ল। আস্তে আস্তে সব সিট সম্পূর্ণ হলো। বাসও নিজের গন্তব্যের উদ্দেশ্যে ছুট লাগালো। আমি জানালা দিয়ে শেষবারের মতো প্রিয় শহরটা দেখে নিলাম। কত স্মৃতি এই শহরে। বাস যতই এগোচ্ছে ততই মনে হচ্ছে নিজের সবচেয়ে আপন কিছু হারিয়ে ফেলছি। নিজেরই অজান্তে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আমার জীবনটা এমন কেন হলো? বাকি জার্নিটা এভাবে করতে পারবো না, কারণ আমার বাসে এভাবে লং জার্নির অভ্যাস নেই, আর ফার্স্ট থেকেই সিটে ঘুমানোর তেমন অভ্যাসও নেই। পাশেই মিম কানে ইয়ারফোন দিয়ে গান শুনছে। আমি জানি আর আধা ঘন্টা পর ও ঘুমিয়ে পড়বে গান শুনতে শুনতে। এরপর ওকে পাওয়াই যাবে না। ব্যাগ থেকে একটা গল্পের বই বের করলাম। ওইটা দিয়ে আপাতত এই লং জার্নির বিরক্তি কিছুটা হলেও বুঝবে। চট্টগ্রাম গিয়ে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সকাল হয়ে আসে। বাস স্টেশনে ওদের নিতে এসেছেন মিমের বাবা। মিম বাস থেকে নামার সাথে সাথেই বাবাকে দেখে দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল। আর ওর বাবাও এতদিন পর নিজের আদরের দুলালিকে দেখে পরম মমতাময় মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আমার মনে হয় পৃথিবীর সবচাইতে সুন্দর দৃশ্যগুলোর মধ্যে এটি একটি। মেয়ে বাবাকে জড়িয়ে ধরে আর বাবা মেয়ের মাথায় পরম মমতায় হাত বুলিয়ে দেয়। আমারও বাবা থাকলে এমন একটি সুন্দর মুহূর্ত হতো। আফসোস, আমার কেউ নেই এই দুনিয়ায়। না, ভুল বললাম, মিম আছে আমার। ও আছে বলে আজ আমি আরেকটা নতুন জীবনের স্বাদ পেলাম। আবারও সুন্দর করে পথ চলার সুযোগ পেলাম। কী রে মা, ওখানে দাঁড়িয়ে কেন? আসো এখানে। আমি একটা মুচকি হাসি দিয়ে এগিয়ে গেলাম আঙ্কেলের সামনে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো মা, তুমি কেমন আছো মা? মিম থেকে তোমার কথা অনেক শুনেছি। আলহামদুলিল্লাহ ভালো আছি আঙ্কেল। এবার চলো।
বেশি দেরি করলে মিমের মা আমার আস্ত রাখবে না। অনেক দিন পর তার মেয়েকে নাকি দেখবে। মেয়ে মন, চলে আসো গাড়িতে। আমরা দুজনে বাসার উদ্দেশ্যে গাড়িতে উঠে পড়লাম। আরেকটা নতুন সকালের সূচনা হলো চট্টগ্রামে। মন কি পারবে তার জীবনে এগিয়ে যেতে? যার থেকে এত পালিয়ে বেড়াচ্ছে তার থেকেই বাঁচতে। ফারহান আদ্রাবী যখন জানতে পারবে মন আর এই শহরে নেই, তখন ওর অবস্থায় বা কেমন হবে? নাকি ভুলে যাবে মনকে, নাকি ভুলতে পারবে না। বাসায় পৌঁছে মিমের মায়ের সাথে কৌশলাদি শেষ করে আমি আর মিম রুমে আসলাম। রুমটা বেশ সাজানো গোছানো। বোধহয় মিম আসবে তাই পরিপাটি করেই রেখেছে। এই রুমে আমি আর মিম একসাথেই থাকব। 2 তলার একদম শেষ কর্নারে রুমটা। জানালা দিয়ে বেশ বাতাসও আসে। পরিবেশটাও বেশ উপভোগ করা যাবে এদিক থেকে। সব মিলিয়ে আমার মনে হলো এই বাড়িতে রুম এটাই সবচেয়ে বেশি সুন্দর, বেশ বড়। মন, তুই আগে গিয়ে ফ্রেশ হয়ে আয়, তারপর আমি যাব। ততক্ষণে আমি আমাদের কাপড়গুলো গুছিয়ে রাখি, বলল মিম। আচ্ছা। ফ্রেশ হয়ে বের হতেই দেখি আমার সব কাপড়ই ব্যাগ থেকে বের করে আলমারিতে গুছিয়ে রেখেছে মিম। সত্যি এ মেয়েটাও না একদম বোনের মতো সব ভাববে। বিছানায় বসতেই দরজা নক করা শব্দে তাকিয়ে দেখি আন্টি দাঁড়িয়ে। আরে আন্টি, ভেতরে আসুন। বাইরে কেন দাঁড়িয়ে আছেন? আন্টি একটা মুচকে হাসি দিয়ে ভেতরে ঢুকলো। মিমের মতো এই পুরো পরিবারটাও অনেক ভালো। অবশ্য পরিবার বলতে শুধু ওর মা বাবাই আছে, আর কেউ নেই। মা, তোমার কোনো সমস্যা হচ্ছে না তো এখানে? মিমের কাছ থেকে তোমার সব কথা শুনেছি। কোনো কিছুতে মন খারাপ করে থাকবে না। এখন থেকে আমরা আছি তোমার সাথে। নিজেরকে আর একা ভাববে না, ঠিক আছে? মিম যেমন আমাদের মেয়ে, তেমনি তোমাকেও আমাদের মেয়ের মতোই ধরে নেব। আর তুমিও সব শেয়ার করবে আমাদের সাথে। মনে করো আমরাই তোমার আরেকটা মা বাবা। আন্টির কথা শুনে মনে হলো নিজেরই মায়ের ঘ্রাণ পাচ্ছি। চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। এই কান্না যে খুশি। কে বলেছে জীবন কঠিন? এই তো জীবনকে মানিয়ে সামনে এগিয়ে যেতে পারলে জীবনের মানে পাওয়া যায়। জীবন এত সুন্দর তা আজকের আগে মনে হয়নি। এই দেখুন, আমি একটা পরিবার পেলাম, আবার মায়ের মতো আন্টি আর বাবার মতো একটা আঙ্কেল পেলাম, আর একটা বোন সমান বান্ধবী পেলাম। আন্টি এসে আমার মাথায় পরম মমতায় হাত বুলিয়ে দিতেই আমি আন্টিকে জড়িয়ে ধরলাম। আমি মাকে জড়িয়ে ধরার অনুভূতিটা পাইনি, কিন্তু আপনাকে জড়িয়ে ধরার পরে এই অনুভূতিটা অনুভব করতে পারলাম আন্টি। এই পাগলি, আমিও তোর আরেকটা মা ভেবে নি। মিম যেমন আমার মেয়ে, ঠিক তেমন তুইও আমার আরেকটা মেয়ে। তুই করে বলছি, এজন্য কিছু মনে করিস না। তুইও তো এখন থেকে আমাদের আরেকটা মেয়ে। আমি আন্টির কোলে মাথাটা রেখে পরম আবেশে চোখ বন্ধ করলাম। এই তো আমার নিজের মায়ের মতো সাঁটটা পাচ্ছি। কি হচ্ছে এখানে আমাকে ফেলে? এই যে মা, তোমার যে আরেকটা মেয়ে আছে সেটা কি মনে নেই? একজনের মাথা কোলে নিয়ে বসে আছো। মুন, সর সর, আমার জন্য জায়গা রাখ। তুই একদিকে, আমি আরেক দিকে। 2 মেয়ের 2 দিকে জায়গা। দেখি দেখি। ওয়াশরুম থেকে বের হতে হতেই বলে উঠল মিম। এসে আমার পাশে আন্টির কোলে আরেক দিকে মাথা রেখে বসে পড়ল মিম। মা, আমার মাথায় মনের মতো হাত বুলিয়ে দাও। আন্টিও পরম মমতায় 2 হাত দুজনের মাথায় বুলিয়ে দেন। এখন মনে হচ্ছে এই তো এটাই আমার পরিবার। আজকাল এমন ভালো মনের মানুষ পাওয়া বড্ড কঠিন। সেই দিক দিয়ে আমি ভাগ্যবতী। এত অল্পতে এত সুন্দর নিজের মতো করে একটা পরিবার পাবো কোনোদিন ভাবিনি। হয়েছে, এবার উঠ। সারা রাত জার্নিতে তো তোরা কিছু খাসনি মনে হয়। আমি নিচে গিয়ে খাবার তৈরি করছি, তোরা আয়। আন্টি দাঁড়িয়ে বলে উঠল। মিম বলে উঠল, আচ্ছা আসতেছি আমরা। নিচে গিয়ে খাবার খেয়ে মিমের সাথে রুমে এসে গেলাম। আঙ্কেলও বলেছেন নিজের মতো করেই থাকতে এখানে, আর ভার্সিটির অ্যাডমিশন নিয়ে যা করার উনিই করবেন। আপাতত কয়েকদিনের জন্য টেনশন ফ্রি আছি। এখন দুজনেই একটা জম্পেশ ঘুম দিব। রাতে গাড়িতে ভালো ঘুম হয়নি। মন শোন, ঘুম থেকে উঠেই বিকেলে আমরা বাইরে যাব, কেমন? তোকে দেখাবো আমাদের চট্টগ্রাম। আপাতত একটু এদিকে যাব ঘুরতে। এখন ঘুমা, মিম বলে উঠল। আমিও একটা মুচকি হাসি দিয়ে শুয়ে পড়লাম। শোয়ার সাথে সাথে চোখে এক রাজ্যের ঘুম এসে ধরা দিল। আস্তে আস্তে ঘুমের দেশে পাড়ি দিলাম। কালো ধাক্কায় নিজের অর্ধ ঘুমটা ভেঙে গেল। চোখ মুখ কুচকিয়ে দেখি মিম ক্যাবলাকান্ত মার্কা হাসি দিয়ে সামনেই দাঁড়িয়ে আছে। মিমের বাচ্চি, দিলি তো আমার এত সুন্দর ঘুমটার 12টা বাজিয়ে। তোর এখন আমি 1 বালতি পানিতে চুবাতে পারলেই রাগ কমবে। তোর রাগ আগে ফেল।
আমি তোকে বালতি ভরে পানি মারিনি, এটা শকর কর। কতক্ষণ ধরে ডাকছি তোকে, তোর ঘুম থেকে ওঠা নামনি। আরও বলিস অর্ধঘুম। সেই খেয়ে শুইছিলি, এখন বিকেল 5টা বাজে। দূর, তোর এসব ফালতু পেঁচাল বাদ দে। কী জন্য ডেকেছিস সেটা বল। আমি আবার ঘুমাবো। মা ডাকে নাস্তা করার জন্য। আর কিসের এত ঘুম? নাস্তা করেই তোকে নিয়ে ফুচকা খেতে যাব। অজ্ঞতা মিমের টানা হেসটানোতে উঠতেই হলো। ঘুমো ঘুমো চোখে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখি মিম 2 সেট কাপড় নিয়ে বিছানার ওপর বসে আছে। কী রে মিম, দেবদাসের মতো ওইভাবে বসে আছিস কেন? কি হলো? এই নে, এই কুর্তিটা পরে তৈরি হয়ে নি, খেয়েই বের হব। বেশি না, এই তো 10 মিনিট করে 20 মিনিট লাগবে মাত্র, খেয়েই চলে আসব। নাস্তার পর্ব সেরে আন্টিকে বলে বেরিয়ে গেলাম মিমের সাথে। রিকশায় উঠে চট্টগ্রামের আশপাশ দেখতে লাগলাম। এক অন্যরকম শহর। আর মিম যেখানে আনলো ওই জায়গাটা একদম নিরিবিলি, চারিদিকে গাছপালা, প্রতি গাছের নিচে কয়েকজন মিলে একটা আড্ডাখানা। জায়গাটাতে প্রকৃতির ছোঁয়া, চারদিক থেকেই সবসময় বাতাস। বোঝাই যাচ্ছে এখানকার মানুষদের এই জায়গাটা ভীষণ প্রিয়। কেউ কেউ একলা বসে প্রকৃতিটা উপভোগ করছে, আর কেউ কেউ 2-5 জন বন্ধু নিয়ে আড্ডা দিতে দিতে উপভোগ করছে। এর ভেতর আবার ফুচকা ঝালমুড়িও বসে। সব মিলে জায়গাটা অনেক সুন্দর। পুরো এলাকার পরতে পরতে হাজারো শতবর্ষী গাছের সমারোহ, যা জায়গাটিকে ছায়া সুশীতল করে রেখেছে। সবুজ গাছগাছালি আর পাহাড় ঘেরা এই মনোরম পরিবেশটি যে কারোরই মন কাড়তে বাধ্য। চারদিকেই দর্শনার্থী, জোয়ান বৃদ্ধ, কপোতির মিলন মেলায় এক মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। মাঝখানের মাঠে আবার খুদে খুদে ক্রিকেটারও দেখা যাচ্ছে, আর অন্যান্য ছোট ছোট ছেলেমেয়েরাও খেলছে এই মাঠে। চিত্ত বিনোদনের পাশাপাশি নির্মল বায়ু, খোলা মাঠ, ওয়াক অ্যাওয়ে, সবুজ পাহাড়ের জন্য এটি একমাত্র শাসকটা গ্রহণের জায়গা বলে মনে হলো আমার। সব মিলিয়ে এই পরিবেশটা যে কারো মন ভালো করে দিতে বাধ্য। মিম ঝাল 2 প্লেট ফুচকা নিয়ে সামনে আরেকটা গাছের নিচে গিয়ে বসলো, সাথে আমিও গেলাম। আমার দিকে 1 প্লেট বাড়িয়ে দিল। আসলেই জায়গাটা অনেক সুন্দর, মনে হচ্ছে এটা প্রকৃতির কোনো রাজ্য। অনেক সুন্দর। জানিস, ঢাকা যাওয়ার আগে আমি এখানে সব সময় আসতাম। মন খারাপ হলেই চলে আসতাম। এটা আমার মন ভালো হওয়ার টনিক। একা একা বসে প্রকৃতি দেখতাম। তোকে আরেকটা জায়গা দেখানোর আছে, যে জায়গাটা সবারই প্রিয়। সন্ধ্যার দিকে ওই জায়গা খুব বেশি ভালো লাগে। যাওয়ার সময় একটু ওই দিকে যাব, ফুচকা মুখে পড়তে পড়তে বলল মিম। আসার সময় আরেকটা জায়গাতে নামল মিম। এই জায়গাটাও অনেক সুন্দর, প্রায় জায়গাতেই মনে হলো প্রকৃতির ছোঁয়া। মিম গিয়েই রেলিংয়ে পা দুলিয়ে বসে পড়ল, সাথে আমাকেও ডাকলো। আমিও গিয়ে বসে পড়লাম। জানিস মন, আমার মন ভালো করার আরেকটা জায়গা হচ্ছে এটা। এখানে রেলিং বসে পা ঝুলিয়ে বসে থাকার মতো মজাই আলাদা। সন্ধ্যা কিংবা বিকেলের নেভালের ওয়েদারটা আরও বেশি জোশ। যেমন কি এখন চুপচাপ বসে সামনের দিকে তাকিয়ে থাক, আসলে কত সুন্দর এক অনুভূতি। আমিও মুচকি হাসি দিয়ে সামনের দিকে তাকালাম। বুঝতে পারছি না চট্টগ্রাম সুন্দর নাকি এই জায়গাগুলি সুন্দর। রাতে ফ্রেশ হয়ে খাবার সেরে দুজনে বিছানায় শুইলাম। তো বল, কেমন লাগলো আমাদের চট্টগ্রামের প্রথম দিন? বলল মিম। অনেক ভালো। মনে হলো অনেক দিন পর শান্তির ঘুমাবো। এভাবে কেটে গেল 3 দিন। এই 3টা দিন আমার জীবনের সেরা দিন মনে হলো। চট্টগ্রামে আসার পর মনে হচ্ছে আমার মতো সুখী আর কেউ নেই। 2 দিন পর নতুন ভার্সিটিতে যাব। আঙ্কেল সব ব্যবস্থা করে ফেলেছেন, এখন শুধু যাওয়ার পালা। মন কি পারবে তার জীবনের সব ভুলে সামনে এগিয়ে যেতে? আর আদ্রবি বা অফিসে এসে মনকে না দেখলে কেমন করবি? খুঁজে কি বের করতে পারবে? এই ঢাকা থেকে চট্টগ্রাম এত দূরে পথ পাড়ি দিয়ে কি জানতে পারবে? কেটে গেল 5টা দিন। একদিকে মনে হলো তার জীবনে সবচেয়ে খুশির দিনে দেখা পেয়েছে সে, অন্যদিকে আদ্রাপের আজ খুশির দিন। এতদিন অনেক কষ্ট করে নিজেকে ওখানে মানিয়েছিল সে। এই 5 দিন ওর মনে হয়েছিল কয়েকশো দিনের মতো। এতদিন কেউ একজনের শূন্যতা অনুভব করছিল, আজ মনে হলো অনেক দিনের অপেক্ষার অবসান। অফিসে ঢুকে ম্যানেজার থেকে আগে অফিসের সব খবরাখবর নিল, তারপরে নিজের কেবিনের দিকে হাঁটা ধরল। ওর কেবিন মনের কাজের জায়গাটা পার করেই যেতে হয়। কেবিনে ঢোকার সময় একবার ওই জায়গায় চোখ পড়ল, কিন্তু জায়গাটা খালি। হয়তো মন এখনও আসেনি, কিন্তু মন তো এই 1 মাস একদিনও দেরি করে আসেনি। যাক, হয়তো বা কোনো কারণে দেরি হচ্ছে, আসবে।
তবুও কিছু একটা শূন্যতা অনুভব হচ্ছে আদ্রাফের। এসব ভাবতে ভাবতেই চেয়ারে গা এলিয়ে দিল আদ্রাফ। কাল রাতেই ডিল কনফার্ম করে রওনা দিয়েছিল ঢাকার উদ্দেশ্যে। মাঝরাতেই পৌঁছেছিল। অন্য সময় হলে কোনোদিনও এই দিনে অফিসে আসতোও না, কিন্তু আজ এসেছে কোনো একটা বিশেষ কারণে, যেটা না করলে ওর মন শান্তি হবে না। ভীষণ টায়ার্ড লাগছে ওর। স্যার, আসতে পারি? আঙ্কেল, আপনাকে কতবার বলবো আমাকে স্যার না ডাকার জন্য? আমি আপনার ছেলেরই মতো। চোখ মুখ কুঁচকে বলে উঠল আদ্রাফ। আচ্ছা বাবা, আসলে আমি একটা কথা বলার জন্য এসেছি। জি বলুন আঙ্কেল। আসলে আঙ্কেল, ভয় পাওয়ার কি আছে? অফিসে কোনো কিছুর ভুল হয়েছে? আপনাকে আমি আমার বাবার মতোই দেখি। কোনোদিন কোনো ভুল নিয়ে আপনার ওপর আওয়াজ করে কথা বলিনি। বলেছি? আপনি নিশ্চিন্তে থাকুন, বলে ফেলুন। কোনো ভুল হলে আমি সমাধানের ব্যবস্থা করছি। আসলে তা না তো, এটা মনের রেজিগনেশন লেটার। ও আপনি বাইরে যাওয়ার দিনই চাকরি ছেড়ে দিয়েছে? হোয়াট? আপনি আমাকে আগে বললেন না? আজ 5 দিন হয়ে গেল। আদ্রাফ চেয়ার ছেড়ে উঠে জোরে চিল্লিয়ে বলল। আসলে ও আমাকে মেয়ের মতো করে অনুরোধ করে বলেছিল। আপনি না আসা পর্যন্ত বলতে বারণ করেছিল, তাই বলতে চেয়েও পারিনি। আদ্রাফ জোরে কিছু বলতে চেয়েও বলতে পারল না। ওর মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। কি করবে ভেবে পাচ্ছে না। কোথাও যেন ও শূন্যতা অনুভব করছে। চোখগুলো 2 মিনিটে লাল বর্ণ ধারণ করেছে। মাথা ব্যথা করছে ভীষণ। এই ট্রমা থেকে ওকে একমাত্র শুভ্রই বের করতে পারবে। আদ্রাফ মোবাইল নিয়েই শুভ্রকে কল করল। শুভ্র, শুভ্র, কই তুই? দ্রুত আমার অফিসে আয়, কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল আদ্রাফ। আঙ্কেল, মনের ডিটেলসটা আনুন। ম্যানেজার? হ্যাঁ, বোধক মাথা নাড়িয়ে বের হয়ে গেল। ওর এখন নিজেরই খারাপ লাগছে। মনের কথা মেয়ের মতো করে ভাবতে গিয়ে আদ্রাফকে আর বলা হয়নি। ওদিনই বলা উচিত ছিল, কিন্তু আদ্রাফ কেন মনের মতো একজন সাধারণ মেয়ের কাজ ছাড়াতে এত রিয়েক্ট করছে? তার মানে কি মনের কাছে ওই দিনের প্রস্তাব দেওয়ার সাথে আদ্রাফের কোনো সংযোগ ছিল? আদ্রাফ তো মেয়ে জাতিকে ঘৃণা করে, তবে বাচ্চাকে নয়। তার মানে কি ওর জীবনের কালো অতীতটার জন্যই মনের কাছে যেতে শর্ত জুড়িয়ে দিয়েছিল? ম্যানেজারের কাছে এখন সব পরিষ্কার। ওর এখন আদ্রাফের জন্য ভীষণ মায়া হচ্ছে। তার এখন দ্রুত শুভ্রকে সব বলতে হবে, আর মনের ডিটেলসটাও দিতে হবে আদ্রাফকে। এই মুহূর্তে এসব থেকে একমাত্র শুভ্রই পারবে আদ্রাফকে বাঁচাতে। শুভ্রই ওর একমাত্র ছোটবেলা থেকেই কাছের বন্ধু। দিগন্ত নীল আকাশের মাঝে মাঝে শুভ্রর ছোঁয়া। আকাশ জুড়ে বিচরণ করছে নাম না জানা অসংখ্য পাখি। পাখিদের এই একটা দিক অনেক বেশি ভালো লাগে। ওরা যেখানে যাক না কেন ঝাঁক ধরেই যাবে। ওদের মতো পিঁপড়েকেও ভালো লাগে মনের। তারাও সবসময় সারি ধরে যায়। তখন মনে হয় সবচেয়ে সুন্দর দৃশ্য এটাই। ক্লাসে বসে জানালা দিয়ে আকাশের সৌন্দর্যে বিমোহিত হচ্ছিল মন। মিম আজ আসেনি। সকাল হতেই নাকি মাথা ব্যথা। মেয়েটার মাথা ব্যথা হওয়ার আর সময় পেল না। আজ নিয়ে 3য় দিন কলেজের। আঙ্কেল অফিসে যাওয়ার সময় নামিয়ে দিয়ে গেল। উনি আবার বিনা কারণে কলেজ মিস দেওয়া পছন্দ করে না, তাই তো চলে আসতে হলো একা একা কলেজে। কলেজে এখনও তেমন কারো সাথেই কথা হয়নি, তাই তো বিরক্তি লাগছে ক্লাসটা। নীল শুভ্রর গগনে পাখিদের আনাগোনা। দৃশ্য বিচ্ছিন্ন করে মন সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটির দিকে তাকায়, কিন্তু তাকদির খারাপ। একই ক্লাসের হয়ে সে এখনও কোনো ছেলেকেই চিনে না। যেখানে ক্লাসের অন্যান্যদের ছেলেদের সাথে বন্ধুত্ব হয়েছে, পরিচয় হয়েছে। কেউ কেউ তো আবার এক ধাপ এগিয়ে, মানে রিলেশন। মন মৃদু হেসে বলে, জি, পরিচয় হতে পারি। শিওর? ক্লাসে অনেক হট্টগোল। চলো বারান্দায় যাই। মনের ইচ্ছে করছিল না উঠতে, তবু এভাবে কাউকে ফিরিয়ে দেওয়া যায় না, তাই অজ্ঞতা উঠতে হলো। আমি দিমান বড়ুয়া। আর তুমি? মেহরাফ মন। আনকমন নাম, কিন্তু সুন্দর। আপনার নামও সুন্দর। আমরা তো সেম ক্লাস। আপনি না বলে তুই বললেই ভালো। মন হেসে বলে, বাবারে, এক ক্লাসে তুই? ওর হাসির সাথে দিমানও একসাথে হেসে উঠল। এইভাবে কথা চলতে থাকলো। ছেলেটার কথার ধরনে মনে হচ্ছে অনেক ফ্রি মাইন্ডেড, মিশুকও বটে। যাক, মন আজকে ক্লাসের জন্য একজন বন্ধু পেল। এখন আর একা ক্লাস করতে হবে না। শুভ্র অফিসে ঢুকতেই ম্যানেজার শুরু থেকে সব বলল আদ্রাফের কেবিনে আসতে আসতে। শুভ্র আগে এমন কিছু আন্দাজ করেছিল, আদ্রাফ মেয়েটাকে ভালোবাসে, কিন্তু স্বীকার করছিল না। কিন্তু তাই বলে মেয়েটাকে এমন প্রস্তাব দেওয়া কিছুতেই উচিত হয়নি আদ্রাফের।
এই মেয়ের জায়গায় যে কোনো কেউ থাকলেও রেগে যেত। আর সেই জায়গায় মেয়েটি শুধু চাকরিটা ছেড়েছে। যাক, এখন এসব ভাবার টাইম নেই। শুভ্র আদ্রাফের কেবিনের দরজা খুলে দেখল আদ্রাফ চেয়ারে গায়ে নিয়ে চোখ বন্ধ করে আছে। আদ্রাফ, শুভ্র ডাক দিল। আদ্রাফ চোখ খুলেই সামনে তাকাতেই শুভ্র থমকে গেল। আদ্রাফের চোখগুলো লাল বর্ণ ধারণ করেছে। আদ্রাফ শুভ্রকে দেখে উঠে এলো চেয়ার ছেড়ে। শুভ্রকে বলল, খুব দ্রুতই মনের হোস্টেলে যেতে হবে। মনকে বোঝাতে হবে। আচ্ছা, আমি যাচ্ছি ওই হোস্টেলে। ওখানে গিয়ে মনকে হোস্টেলে পাবো। আমি গাড়ি করে ওকে বুঝিয়ে নিয়ে আসবো তোর সাথে কথা বলার জন্য। শুভ্র বলল, না, তোর সাথে আমিও যাব। আদ্রাফ বলল। শুভ্র আদ্রাফের দিকে এক পলক তাকিয়ে হ্যাঁবোধক মাথা নেড়ে বেরিয়ে গেল। ওর এখনও বিশ্বাস হচ্ছে না আদ্রাফের মতো একটা ছেলে একটা সাধারণ মেয়ের চাকরি ছেড়ে দেওয়াতে কেন এত রিয়েক্ট করবে। শুভ্র এসব ভাবতে ভাবতে আদ্রাফের গাড়ির পাশে গিয়ে দাঁড়ালো। আদ্রাফ ড্রাইভিং সিটে উঠতেই শুভ্রও তার পাশের সিটে উঠে পড়ল। গাড়ি এসে মনের হোস্টেলের সামনে দাঁড়ালো। শুভ্র ঠিকঠাক দেখে বলল, হ্যাঁ এটাই। তুই গিয়ে হোস্টেলের মালকিনের সাথে কথা বলে আয়, আমি এখানেই আছি। আদ্রাফ বলল। 2 মিনিট পর শুভ্র গাড়ির সামনে এসে হাঁপাতে লাগলো। তা দেখেই আদ্রাফ গাড়ি থেকে বেরিয়ে এলো। আদ্রাফ, মন আর ওর রুমমেট 5 দিন আগে হোস্টেল ছেড়ে দিয়েছে। শুভ্র বলল। কি? কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল আদ্রাফ। শুভ্র মাথা নিচু করে ফেলল। আদ্রাফের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। কি করবে ও ভেবে পাচ্ছে না। তুই চিন্তা করিস না আদ্রাফ, আমরা ঠিকই খোঁজ পাবো মনির। শুভ্রের কথায় কিছুটা হলো শান্ত হলো আদ্রাফ। তার এই ভাই সমান বন্ধুটি ঠিকই খোঁজ নেবে মনির। আচ্ছা, মনির জন্য আদ্রাফের এমন পুড়ছে কেন? ও তো নারী জাতিকে ঘৃণা করে। এর উত্তর আদ্রাফের নিজের কাছেও নেই। সেই দিন পুরোটা দিন শুভ্র মনের খোঁজের চেষ্টা করলো। এর পরের 2টা দিনও মনের স্কুল কলেজ সব জায়গাতে গিয়ে দেখলো, কিন্তু কেউ মনের খোঁজ দিতে পারল না। আর এদিকে আদ্রাফের বেহাল অবস্থা। 2 দিন পরেই শুভ্র আদ্রাফের বাসায় এসে দেখলো আদ্রাফ রুমেরই মেঝেতে বসে 2 হাঁটুর উপরে হাত দিয়ে দ আকারে বসে মাথা গুঁজে রেখেছে। এই 2 দিনে অফিসেও যায়নি। কেমন যেন অগোছালো হয়ে গিয়েছে। শুভ্রর এখনও বিশ্বাস করতে কষ্ট হয় এটা আদ্রাফ তো। শুভ্রকে মাথা নিচু করা অবস্থায় দেখে আদ্রাফ মাথা তুলে মৃদু হেসে বলল, পাসনি তাই না? শুভ্র মাথা উপরে তুলে প্রিয় বন্ধুকে দেখে আবার মাথা নিচু করে ফেলল। আজ এই বন্ধুটার জন্য কিছু করতে ইচ্ছে করছে ভীষণভাবে, কিন্তু কি করবে ও? যে নিজ থেকে হারিয়ে যায় তাকে চাইলেই আর খুঁজে পাওয়া যায় না। আদ্রাফ মৃদু হাসির সহিত বলে উঠল। ভীষণ অগোছালো লাগছে তাকে। চোখ লাল, চোখের নিচে ডার্ক সার্কেল। আজ বুঝতে পারছে মন ওর মনের কোন জায়গাতে ছিল। এখন শুধু আফসোস ছাড়া আর কিছুর উপায় নেই। মেয়েটা তো ওর এই জীবনটা নিয়ে সুখীই ছিল। কেন সেখানে আমি গিয়ে তার জীবনের মোড়টাই ঘুরিয়ে দিলাম? মনের খোঁজ ও কীভাবে পাবে? এই এত বড় শহরে কোথায় খুঁজবে ও মনকে? তাহলে কি সত্যিই মন ওকে ফেলে চলে গেল? মন চলে গিয়েছে এটা ভাবতেই বুকটা মুচড়ে উঠল। কোথাও যেন একটা শূন্যতা অনুভব হচ্ছে। আদ্রাফ কি মনকে আর কোনোদিন দেখবে না? না, এটা কি ভাবছে সে? অবশ্যই দেখবে। সে মনকে খুঁজে বের করবেই।